রাজবল্লভহাট হুগলি জেলার জঙ্গিপাড়া ব্লকের একটি বর্ণনামূলক শহর। তবে এর ইতিহাসটি ১৬তম শতাব্দীর মধ্যে রয়েছে, যখন এটি ভুরসুট সাম্রাজ্যের অধীনে ছিল। এই রাজবল্লভহাটে দেবী রাজবল্লভীর প্রতিমার আবাসন মন্দিরটি রয়েছে, যার নাম অনুসারেই এই শহরের নামকরণ করা হয়েছে। এই মন্দিরটি ১৬শ শতাব্দীতে গড়ে উঠেছে। এখনও এই মন্দিরটি দেখা যেতে পারে। তবে দুঃখের বিষয়, মন্দিরটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে এবং এই সংস্কার প্রক্রিয়াটিতে বহু শতাব্দীর ইতিহাস মুছে ফেলেছে। রাজবল্লভহাটে যে মন্দিরটি রয়েছে, সেখানে দেবী রাজবল্লভীর অদ্ভুত প্রতিমা রয়েছে, যার উচ্চতা প্রায় ৬ ফুট, সাদা রঙের, এবং তার বাঁ পায়ে বসে থাকা বিরূপক্ষ মহাদেবের মাথায় রয়েছে এবং ডান পা রয়েছে বিশ্রামরত মহাকাল ভৈরবের বুকে। ডান হাতে রয়েছে একটি ছুরি এবং বাম হাতে রয়েছে একটি সিঁদুর কৌটো। মন্দিরটি এখনও সক্রিয় রয়েছে এবং আশেপাশের অঞ্চল থেকে বহু ভক্তরা দেবীকে শ্রদ্ধা জানাতে এখনও এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। এই রাজবল্লভহাট মন্দিরে প্রত্যহ দুপুরবেলা ভক্তদের জন্য অন্নের ব্যবস্থা থাকে। এখানে অন্ন গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই সকাল সকাল মন্দির প্রাঙ্গণে পৌঁছে টোকেন সংগ্রহ করতে হবে এবং এই টোকেনের মূল্য হিসাবে আপনাকে ৩০ টাকা দিতে হবে, যার বিনিময়ে আপনি পরিতৃপ্তি করে আহার সংগ্রহ করতে পারেন। এছাড়া এই মন্দিরে একটা বিশেষ গুণ হলো, এই মন্দিরে যে আহার সামগ্রী দেওয়া হয় তা পুরোটাই আমিষ। রাজবল্লভহাটের এই মন্দিরে আসার জন্য সবথেকে সহজলভ্য পথ হল হরিপাল নিকটতম রেলওয়ে স্টেশন। সকালের তারকেশ্বর লোকাল চড়ে আপনি এই মন্দিরে আসতে পারেন। হরিপাল থেকে উপচে পড়া ভিড়যুক্ত টেকারে চড়েও আপনি এই মন্দিরে আসতে পারেন। রাজবল্লভী মায়ের মন্দির দর্শনের পর আমরা বার হয়ে পড়েছি পাশের গ্রামে অবস্থিত বহু প্রাচীন রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে। রামকৃষ্ণ মঠের মধ্যে চিত্রগ্রহণ ও দৃশ্যবন্দী করা বিশেষভাবে নিষিদ্ধ, তবে আমরা মহারাজের বিশেষ অনুমতির মাধ্যমে এখানে চিত্রগ্রহণ ও দৃশ্যবন্দী করছি। এছাড়া বেলা 11টার পর এই মঠের অন্দরমহলের দ্বার জনসাধারণের জন্য বন্ধ হয়ে যায়। এই মঠের অন্দরমহল ঘুরে দেখতে হলে আপনাকে অবশ্যই বেলা 11টার আগে উপস্থিত হতে হবে। এছাড়াও প্রতিদিন এই মঠে জনসাধারণের জন্য দুপুরের প্রসাদের ব্যবস্থা থাকে। আপনি যদি এখানে প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সকাল সকাল এসে টোকেন নিতে হবে, যার মূল্য মাত্র 50 টাকা। এর মাধ্যমে আপনি সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করতে পারেন। এছাড়া এই মঠে কিছু সময় কাটানোর জন্য যাত্রী আবাসনের ব্যবস্থা রয়েছে। এখানে সময় কাটাতে হলে মঠের ইমেলের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন। জুতো, দাঁতন, এগুলো সব বেলুনের মিউজিয়ামে চলে গেছে। ওখানে গেলে দেখতে পাবেন লেখা আছে, আটপুর থেকে নিয়ে আসা হয়েছে, একদম বেলুনে লেখা আছে। আর যে এখানে ঘরে লেখা আছে, দেখেন এই ঘরে স্বামী বিবেকানন্দ শয়ন করতেন। আর এটা হচ্ছে স্বামী মা সারদা মা যখন এখানে দুর্গাপুজো বন্ধ গেছিল, বাবুরাম মহারাজ স্বামী বিবেকানন্দ চিঠি লিখেছিল মাকে, যে স্বামী বিবেকানন্দ বাবুরাম মহারাজ চিঠি লিখেছিল যে মা আমাদের দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে। তখন সারদা মা নিজে এসে এই পুজোটাকে ফের নিজে বসে থেকে এই পুজোটা করে গেছে, দুর্গাপুজো যেখানে ছিলেন ওখানে। আর এই ঘরটা মা সারদা মা থাকতো, আবার প্রচলন করেছিল মা সারদা। এই ঘরটা সারদা মা থাকতো। লেখাগুলো তুলে নেবে। ভগবান রামকৃষ্ণ, পবিত্র মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং তার প্রায় সমস্ত সহশিষ্য এই গ্রামে পা রেখেছিলেন, যার ফলে এটিকে আরও পবিত্র এবং দ্বিগুণ আশীর্বাদ করেছিলেন। এই গ্রামে 1886 সালে 24শে ডিসেম্বর রাতে স্বামী বিবেকানন্দ সহ শ্রী রামকৃষ্ণের 9 জন অন্তরঙ্গ শিষ্য জগৎ ত্যাগ করেন এবং সন্ন্যাস জীবন যাপনের চরম ব্রত গ্রহণ করেছিলেন।
ভগবান শ্রীরামকৃষ্ণের শিষ্য স্বামী প্রেমানন্দের জন্মস্থান এবং খেলার মাঠ হওয়ায় এই গ্রামটি একটি মহান তীর্থস্থান হয়ে উঠেছে। স্বামী প্রেমানন্দের জন্মস্থান মামার বাড়ির প্রাঙ্গণে শ্রীরামকৃষ্ণের জন্য একটি মন্দির তৈরি করা হয়েছে এবং তার পৈতৃক বাড়ির সামনে পবিত্র আগুন জ্বালানোর জন্য একটি সুন্দর ও শৈল্পিক মণ্ডপ স্থাপন করা রয়েছে। এটিকে আমরা ধ্বনি মণ্ডপ বলছি। স্বামী বিবেকানন্দ সহ শ্রীরামকৃষ্ণের 9 জন শিষ্য দ্বারা নেওয়া সন্ন্যাসের পবিত্র ব্রত এখানেই নেওয়া হয়েছিল। এই রামকৃষ্ণ মঠের মহারাজের কাছে থেকে পাওয়া সাক্ষাৎকারের মাধ্যমে আমরা এই মঠের মাহাত্ম্য সম্পর্কে আরও অবগত হই। আসুন আমরা স্বামীজি মহারাজের কাছে থেকে পাওয়া সাক্ষাৎকারের কিছু অংশ আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। যারা শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ পার্শ্ব তারা এইখানে এসেছে এবং শ্রীরামকৃষ্ণের যে দায়বদ্ধতা, যেসব দায়িত্ব কর্ণার দপ্তর তাঁকে সঁপে দিয়েছিলেন সেইগুলো কার্যকরী করবার জন্য আমরা স্বামীজিরই নামগুলোই বলি। স্বামী বিবেকানন্দ সফলভাবে চেষ্টা করেছিলেন এবং সেই সুযোগটা আসে 1886 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর। ঠিক এইখানে যে কুণ্ড দেখছেন, এখন কুণ্ড হয়নি, কিন্তু সব শুকনো কাঠকে জড়ো করে একটি অগ্নি প্রজ্বলন সেই রাতে, এই 24শে ডিসেম্বর রাতে সেই স্বামীজি এবং তার 8 জন গুরু ভাই ঠাকুর স্বামীজির জীবন, ভগবান যীশু খ্রিস্টের জীবন আলোচনা করতে করতে এমন উদ্দীপিত হয়ে যান, তখন তারা ওই অগ্নিকে স্পর্শ করে সংকল্প গ্রহণ করেন। কি সংকল্প গ্রহণ করেন? প্রথমত ছিল যেটা স্বামীজির উপর খুব চ্যালেঞ্জিং, অর্থাৎ যে গুরুভ্রাতারা শ্রীরামকৃষ্ণের জীবনে তারা অনুকরণভাবে এসেছেন, স্বামীজি শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে দায়িত্ব দিয়েছেন, তুমি এদের আর বাড়ি ফিরতে দিও না। মা বাবার আহ্বানে তারা যেন আর বাড়ি ফিরে না যায়, তাদের একসাথে দলবদ্ধ করে তুমি হবে দলনেতা, তাদের ভালোবাসার বন্ধনে তুমি একত্রিত করে রাখবে। এইটাই ছিল স্বামীজির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই দিন, সেই 24শে ডিসেম্বর ঠিক এই জায়গাতে স্বামীজি এবং তারা 8 গুরুজনকে যে নামগুলো এখানে দেওয়া আছে, তারা ওই অগ্নি স্পর্শ করে সংকল্প করে তোমরা আর বাড়ি ফিরে যাবে না। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পুত জীবনের আকর্ষণে তিনি যেভাবে তাদের জীবনকে তৈরি করেছেন, ঠিক সেইভাবে পবিত্র থেকে শ্রীরামকৃষ্ণের চরণে জীবনকে সমর্পণ করবেন এবং এক শ্রীরামকৃষ্ণ সঙ্গ, সন্ন্যাসী সঙ্গ তৈরি করবেন, যেটা আজ আমরা নিশ্চিত করতে পারছি। এবং সেই দিন সেই সংকল্পের মূল উদ্দেশ্য ছিল আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায়তি, যেটাই রামকৃষ্ণ মিশনের মূল মন্ত্র, অর্থাৎ নিজের মুক্তি সাধন এবং জগতের সব মানুষের কল্যাণ সাধন। এই নীতিকে অবলম্বন করে স্বামী এই সঙ্গ তৈরি করেছিলেন এবং এই সঙ্গই তার সেই আদর্শের উপর দাঁড়িয়েছে। এই হচ্ছে তার পটভূমি, এই হচ্ছে তার ত্যাগভূমি, এই হচ্ছে তার পুণ্যভূমি। এখান থেকেই সঙ্গীত সেই উৎসব এখান থেকেই শুরু হয়েছে। স্বামী যেখানে এসেছেন 3 বার, 1886-তে, 1887-এ এবং 1889। বাবুরাম মহাদেব 2 ভাই, তারাও মাকে সকল আবেদন জানান এই দুর্গা পূজার সময় সশরীরে অবস্থান, এবং মাও সেটা রাজি হন এবং মা তখন ওই
দুর্গাপুজোর আগে এসে তার সাথে আর যারা থাকতেন অনেক বিরাট সকলে এসেছেন, এসে একেবারে লক্ষ্মী পুজো করে জয়রাম বাড়ি। স্বামীজি যখন ছিলেন আমেরিকাতে, এই আলমবাজার মঠ থেকে খবর পেয়েছিলেন এবং তখন বিখ্যাত এক চিঠি লিখেছিলেন, যে চিঠি আজ জগৎ বিখ্যাত। তখন স্বামীজি লিখেছিলেন, বাবুরাম মহাজের মায়ের এই বৃদ্ধ ভীমরতি রয়েছে, অর্থাৎ মা সারদা দেবী এখন উপস্থিত ছিলেন। বলছেন যে জ্যান্ত দুর্গাকে ছেড়ে দিয়ে মাটির প্রতিমায় পুজো করছে। স্বামীজি জ্যান্ত দুর্গার শব্দটি প্রচলিত হয়ে আছে এবং যেটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে স্বামীজি পেয়েছিলেন শিবজ্ঞানে জীব সেবার মন্ত্র, সেইটাই প্র্যাকটিক্যালি এখানে করবার তাঁর ইচ্ছা ছিল। কিন্তু মা যেহেতু স্বামীজি নেই, এনারা যেভাবে পুজো করেছেন, স্বামীজি সেইটা করতে চেয়েছিলেন বেলমঠে 1901 খ্রিস্টাব্দ এবং করে উঠছিল। এইভাবে স্বামীজি ঠাকুরের যে জীব সেবা মন্ত্র এবং এই যে জয়ন্ত দুর্গা, সেটা আজ চলে আসছে। সেই দুর্গাপুজো এখন সেইভাবেই চলছে। মা উপস্থিত থেকে যেরকম করে পুজো করেছিলেন, সেই পুজো ঠিক এখন ঠিক যেন মা সারদা দেবী সেই পুজোতে বসে পুজো গ্রহণ করছে। মা দুর্গার প্রতিমা এক পাশে, সেইভাবেই এখনই পুজো। এখন তো আমাদের এখানে যারা দেখছেন আমাদের পাশে এই প্রসঙ্গে আছে, আরো একটু আছে, আসলে এরা সব প্রায় 20 বছরের পর এটা মটের বাগানো সবজি বাগানে দিই। আচ্ছা, যাবতীয় সবজি মটর কিনে না, এখান থেকে সব চাষবাস করে এখান থেকেই চলে। ওটা ওখান থেকে দেখতে গেট দিয়ে একটুখানি ক্যামেরাটা করলেই দেখতে পেয়ে যাবে। এটা মটের গেস্ট হাউস। আর ওই যে গেস্ট হাউসটা, ওটা গৌতম দেব আমাদের মিনিস্টার আবাসন মন্ত্রী। আচ্ছা, ওটা উনি করে দিয়েছেন, ওর নামও লেখা আছে, ওটা দেখে নেবেন। গিয়ে সবজি বাগান সব চাষ দিয়ে রেখে দিয়েছে। এই হচ্ছে লাউ শাক, পালা শাক, মঠের যা সবজি সব এখান থেকে এখানে হয়, বাট ওখানে পিছনে একটা আছে, ওখানেও হয়। আচ্ছা, আর এই বিল্ডিংটা হচ্ছে আমাদের গৌতম দেব মানে ডোনেট করেছে গেস্ট হাউস যেটা। আগে মেনটা ছিল ওটাই। আচ্ছা, এখন এটা মঠ পার্সোনালি কিনে, এটা মঠের রাস্তা? এটা পুরো মঠের নিজের রাস্তা। ওই মঠ থেকে এই মঠ পুরো নিজের রাস্তা। আচ্ছা, এটা পুরো মঠের নিজের রাস্তা। ওইটা ছিল পাবলিক রাস্তা, হ্যাঁ, বাট মঠ পাবলিক রাস্তার জন্য ওটা বন্ধ করে দিয়েছে। এটা শুধু মঠের নিজস্ব রাস্তা, পার্সোনাল রাস্তা এটা মঠের। এই মন্দির, হ্যাঁ, এটা হচ্ছে গর্ভ মন্দির। আর ওইটা হচ্ছে এই গোবিন্দ মন্দির, ওই দূরেরটা। আচ্ছা, এটা পুরো টেরাকোটা। যে ওই গোবিন্দ মন্দিরটা ওই মা সারদাই করেছিল? না না না, ওটা আলাদা। মৃত্যুতে। আচ্ছা, ওটাও একটা কি কৃষ্ণরাম মিত্তির নাকি এরকম একটা জমিদার ছিল। আচ্ছা, ওই জমিদারের ওটা। আমাদের রামকৃষ্ণ মিশনের মেন মন্দির হচ্ছে এটা। রামকৃষ্ণ আটপুর রামকৃষ্ণ মিশনের মেন মন্দির হচ্ছে এটা, বড় মন্দির হচ্ছে এটা। মানে এখানে প্রথম আর কি না, এটা পুজো মানে রামকৃষ্ণের যে মূর্তি হয়, এটাই মেন মন্দির। ওগুলো তো গেস্ট হাউস স্বাধীন। রামকৃষ্ণ মঠ দর্শনের পর আমরা পৌঁছে যাই নরেন্দ্র সরোবর, যেখানে নরেন অর্থাৎ স্বামীজি যখন এখানে থাকতেন বা আসতেন, তখন এই সরোবরেই স্নান করতেন। এই সরোবরের অপরূপ দৃশ্য আমাদেরকে মুগ্ধ করে তোলে।